সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রোকন উদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক। দর্শক, এছাড়াও আমার সাথে আর একজন অতিথি রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের রাজপথের একজন যোদ্ধা এবং তিনি একজন চিকিৎসক। তিনি এই জুলাই গণ অভ্যুত্থানে আহতদের এবং নিহতদের নিজের চোখের সামনে মরতে দেখেছেন, লড়তে দেখেছেন। তৌহিদুর রহমান আউয়াল। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর গড়িয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা। রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 12 অক্টোবর 2025। ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া। 2011 শিবির কর্মী সন্দেহে আটক 9। 2012 ডিএনএ পরীক্ষার মধ্যেই ঘুরপাক খাচ্ছে সাগররনী হত্যা রহস্য। 2013 পেঁয়াজের কেজি 110 টাকা। 2016 সিলেটে বদরুলের ঘৃণাস্তম্ভে থুতু। 2017 পুলিশের আশকারায় বখাটেরা বেপরোয়া। 2018 সরকার বিএনপিকে নেতৃত্ব সংকটে ফেলতে চেয়েছে মওদুদ। 2019 বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন গ্রেফতার। 2021 লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড। 2022 সরকারি হিসেবে মূল্যস্ফীতি এখন 9% বেশি। 2023 কলেজ ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টায় ক্ষমা চাইলেন এসআই। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম, এবার আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ব্রিগেডিয়ার রোকন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2016 সালের একটি খবর, আলোচিত খবর, সিলেটে বদরুলের ঘৃণাস্তম্ভে থুতু। বদরুল একজন আলোচিত খনি। এই বিষয়টি নিয়ে আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন যে এরকম কত বদরুলরা ছিল? এতে একজন বদরুলের খবর এসেছে আজকে, হয়তো আমাদের সামনে পড়েছে। তাই মানুষ যখন কোনো চাপে থাকে, নিষ্পেষণে থাকে, অত্যাচারে থাকে, তখন তারা সরকারি বলেন বা জালেমের জুলুমের ভয়ে তারা তাদের মত প্রকাশ করতে পারে না। কিন্তু এই ধরনের যখন কোনো অপরাধ হয়, যে ধরনের ঘৃণ্যতম অপরাধ বদরুল করেছিল, এই ধরনের ঘটনার প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য মানুষ, যেরকম আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে শেখ মুজিবের মূর্তিগুলোকে, স্ট্যাচুগুলোকে কিভাবে ভেঙে ফেলা হলো। সো এটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ, মানুষের ক্ষোভ, ঘৃণার একটা বহিঃপ্রকাশ। এটা যে কোনোভাবে হতে পারে, থুতু মেরে, জুতা মারা, ডিম মারা, এই ধরনের বিভিন্নভাবে এই ধরনের ঘৃণার বহিঃপ্রকাশ হয়ে থাকে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যেভাবে বাঙালি জনগণের উপর, 16 কোটি মানুষের উপর নির্যাতনের, নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে,
তাদের মনে যে ঘৃণা এবং ক্ষোভ ছিল, এইটা আলটিমেটলি তাদের মেয়ে এবং বাবা দুজনকে এফেক্ট করেছে, দুজনের উপরে তাদের ঘৃণা গিয়েছে। রকম ভাই, আমরা যেটি আলোচনা করছিলাম যে বদরুল আপনি দেখেছেন যে খাদিজাকে কিভাবে নির্মমভাবে কুপিয়েছিল হত্যার জন্য, তার মাথায় একেবারে থেতলে দিয়েছিল কুপিয়ে। সেই খাদিজা সুস্থ হয়ে ফিরেছে সাধারণ মানুষের দোয়ায় বা ভাগ্যক্রমে বেঁচে গেছে। এরকম অজস্র ঘটনা আছে, কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা রেজিমের সময় ঘটনাগুলো ঘটতো, যেমন বিশ্বজিতের ঘটনা, এই ঘটনাগুলো ঘটতো কিন্তু অপরাধীরা পার পেয়ে যেত। মানে এটি আসলে কি আইনের শাসন বা এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা এটি কি সরকার বলা যায় কিনা, এটি আসলে কি ছিল ওই সময়টা? এইটা আমার কথা হচ্ছে যে সার্বিকভাবে বিচার করতে হবে। এইটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা, এবং আমাদের প্রশাসনের যে দুর্বলতা, এইটা যেমন পুলিশ এই ধরনের কর্মকাণ্ডে আমাদের গ্রামগঞ্জে আমরা দেখি মানুষ কিভাবে অবিচারের এবং শিকার হয়, পুলিশের কাছে গিয়ে মামলা দায়ের করতে পারে না। এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে মামলা নিতে চায় না, মামলা নেয়ার পরেও গড়িমসি করে এবং বিভিন্নভাবে জিম্মি করে রাখে সাধারণ জনগণকে। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে পার পেয়ে যায় সন্ত্রাসীরা, এবং ওইটাই হচ্ছে একটা ফাঁকফোকর। এবং এটা তৈরি করে আমি বলবো এই পুলিশের দুর্নীতিবাজ লোক, পুলিশের দুর্নীতিবাজ লোক। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি দেখেছেন যে গত 15 বছরে পুলিশের সংখ্যা প্রচুর বেড়েছে, প্রচুর নিয়োগ হয়েছে। তো এত পুলিশ বাড়লো, পুলিশের সংখ্যা বাড়লো, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও বাড়লো। আপনি যদি মোরালি করাপ্ট হন, সংখ্যা ডাজ নট ম্যাটার, মানে সংখ্যা বৃদ্ধি করে কোনো লাভ নেই। এখন যদি আপনার প্রতিটা পুলিশ কথায় কথায় আপনি ছাত্রলীগের ক্যাডার এনে পুলিশে ঢুকাইছেন, কোনো যোগ্যতার মাপকাঠির তোয়াক্কা না করে, এবং এরা মনে করতো যে এরা শেখ হাসিনার সৈনিক, এবং ওরা যা ইচ্ছা তা করতো। গাড়ি থামাইয়ে ইয়াবা ঢুকাই দিছে এবং অ্যারেস্ট করে নিয়ে গেছে, মা বাপকে খবর দিছে যে আসো, বাস ওদের থেকে টাকা নিয়ে ছাড়ছে। তো এইভাবে মানে যদি একটা আইন প্রয়োগকারী সংস্থা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তখন তো করার আর কিছু থাকে না। ওই যেটা বলে আমাদের গ্রামের কথায় বলে না যে আপনার ঘেরা যদি ঘাস খায়, তখন তো করার কিছু নাই, আপনি ঘেরা দিয়ে তো আর কোনো লাভ নেই। ওই ঘেরা তো আপনাকে শান্তি দিতে পারতেছে না, আপনাকে নিরাপত্তা দিতে পারতেছে না, আপনাকে প্রোটেক্ট করতে পারতেছে না। বরঞ্চ ওইটা পুলিশের কাছে মহিলা গেছে কেস দিতে, ওই মহিলাকে ধর্ষণ করে দিছে। তো আপনি বলেন, সে খবরও আমরা দেখেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মোরালি যদি আমরা সুস্থ না হই, আমরা যদি অসুস্থ জাতি, অসুস্থ মস্তিষ্ক নিয়ে কর্মকাণ্ডে থাকি, তাইলে হবে না। সবার আগে আমাদেরকে যেমন যোগ্যতার ভিত্তিতে যদি পুলিশে নিয়োগ দান করা হয়, এবং যারা অপরাধ করে, যারা ধরা পড়ে, তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া হয়, আইনের আওতায় আনা হয়, তাহলে এগুলো হওয়ার কথা না। একজন পুলিশ বা যেই হোক, সরকারি কর্মচারী কর্মকর্তা যেখানেই, তার পদায়নে থেকে জনগণের সাথে এই ধরনের দুর্নীতি কাজ করে বা জনগণের সাথে অন্যায় কাজ করে, তাদের উপর আইনগত ব্যবস্থা না নেয়, তাহলে এটা রিপিটিশন হবেই। তো কাজেই এইটা সরকারের কার্যকরী পদক্ষেপ নিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যারা দোষী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এরা আর এই ধরনের মানে ওই সময় যে অপরাধগুলো ঘটেছিল, যে অপরাধগুলো পার পেয়ে গেল, সেগুলো কি রিজাজমেন্টের কোনো সুযোগ আছে কিনা, আইনে এই ধরনের কোনো স্পেস দেওয়া আছে কিনা, রিভিউ করা যায়। এখন মনে করেন যারা এগ্রিভড, তারা যদি এটা অ্যাপ্লাই করে, আবেদনের প্রেক্ষিতে কনসার্ন অথরিটি এটাকে রিভিউ করার ব্যবস্থা করতে পারে, আমার মনে হয়। মানে সে ধরনের করবার সুযোগ রাষ্ট্রের হাতে রয়েছে, আই থিঙ্ক আছে। এবং সরকার যদি ওই ধরনের মনে করে যে এটা অবিচার করা হয়েছে, তাইলে এটা ব্যবস্থা, মানে একেবারেই নির্ভর করে সরকারের উপরে, সরকারের মানসিকতা। অবশ্যই। এখন যদি মা বাপ দুশ্চিন্তায় থাকে যে তার সন্তান স্কুলে গেছে, সে ঠিকমতো ফেরত আসবে কিনা, তাকে গাড়িতে বা তার পকেটে ধরে ইয়াবা ঢুকাইয়ে তারে জেলে নিয়ে যাচ্ছে কিনা, বা তার মেয়ে স্কুলে গেছে, সে ফেরত আসবে কিনা, এই ধরনের দুশ্চিন্তায় যেই সমাজে থাকতে হয়, তাহলে তো এটা নিরাপদ সমাজ হলো না। জি, ডক্টর আউয়াল, আপনার কাছ থেকে একই বিষয়ে, খাদিজা ইস্যুটি আমাদের সামনে আছে। এরকম বদরুলরা তো ছিল প্রচুর,
পারও পেয়ে গেছে। বারবার সংস্কৃতি থেকে কি আমরা বেরোতে পেরেছি? এই বদরুলরা তো একদিনে তৈরি হয় নাই। এই হীরক রাজার দেশে যে আমাদের ঘটনা ছিল, এটা ছিল টোটালি হীরক রানীর দেশ। তো ওই যে যায় যদি যাক প্রাণ, হীরক রানী ভগবান, বিষয়টা তো ওই লেভেলে নিয়ে গেছিল যে এরা জানতো যে হাসিনা পূজা করলে, লীগের পূজা করলে, চাঁদাবাজির মানে ওইটা বলা হয় যে তারা তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, চাঁদাবাজি, ধর্ষণ, এই জায়গাগুলা। খাদিজা শুধু প্রেমের প্রস্তাব ফিরাই দিছে, এজন্য তাকে কুপিয়ে তার ক্যাম্পাসের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। তো এই যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যখন অনাস্থা থাকে যে আমি যা করব তাই আইন, যে আমাকে এখতিয়ার দিছে আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে, যে আমি যেটা করব সেটা জাস্টিফাই হয়ে যাবে। তো এই ধরনের সাইকোলজি থাকার কারণে এরকম অজস্র বদরুল সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল। এটা শুধু একটা উদাহরণ, হয়তোবা জানা গেছে, বাকি অনেক ঘটনা আছে যে পরিবারকে জিম্মি করে ওই ঘটনা হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত যেতই না। আমরা একটা ঘটনা দিয়ে এবং ওই সময়কার ঘটনা দেখলে জানা যায়, আমাদের অনেকে আমাদের ফেসবুকে লিখেছি যে খাদিজাকে দেখতে যে আবার লীগের নেত্রীরা আবার সেলফি তুলতেছে। তো তখন আবার অনেক একই ধরনের ঘটনা কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী কিন্তু প্রতিবাদ করেছিলেন। এবং সেই জায়গায় তখন হচ্ছে বদরুল পাশবিক আর নেত্রী সেলফি ফ্রিক, মানে এই ধরনের যে পারভার্টেড আচরণ এটা তাদের মধ্যে ছিল। এবং বদরুলের মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছে সুখে থেকো তুমি, ঠিক আছে, আমি শাস্তি পাই, মানে তুমি সুখে থেকো, এই ধরনের একটা সাইকোলজি। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু পরবর্তীতে বিষয়গুলো তো প্রপার ওয়েতে মনিটরিং হয় না। কোথায় কে, কারণ একটা সিস্টেম যখন করাপ্টেড থাকে আপনি দেখবেন অনেক ফাঁক ফোকর থাকবে, এই ফাঁক ফোকর দিয়ে ওরা বের হয়ে যেতে পারে। তো আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী মূল মন্ত্রই হচ্ছে এ ধরনের জিনিসের যাতে আর কোনোদিন পুনরাবৃত্তি না হয়। খাদিজা তার অধিকার আছে রিফিউজ করার, তাই বলে কাউকে এরকম সরাসরি কুপিয়ে মাথা থেতলিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিবে এই এখতিয়ার কেউ কাউকে দেয় নাই রাষ্ট্র। সবার ব্যক্তি স্বাধীনতা থাকবে, তার যেমন না করার স্বাধীনতা আছে, আবার বদরুল এলো সেটা না শোনার পরে সে কোনো রিয়াক্ট করতে পারবে না। এই প্রত্যেকের জায়গা থেকে এই সহনশীলতা থাকতে হবে না। কিন্তু তার রাষ্ট্রের কাজ কি? 24-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে কি এর কোনো চিত্র দেখছি? আমাদের মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মাজারে দিয়েছেন শুধু সাধারণ জনগণের কথা চিন্তা করে রাতে বেলা। কারণ কি, যাতে মানুষের যাতে জনদুর্ভোগ না হয়। রাজনীতির ট্রেন্ডগুলো চেঞ্জ হচ্ছে, আমি এটা আপনাকে সেইভাবে মিন করতেছি। এবং আপনি দেখেন 7,000-এর উপর বিএনপি শুধু বহিষ্কার করেছে, এটা তো মানে একটা পানিশমেন্ট দেওয়া। এই চর্চা তো কখনোই ছিল না। আওয়ামী লীগের পিরিয়ডে কি সম্রাটরা, এই বদরুল তো বহিষ্কারের কোনো চিঠি আমরা এখনো পর্যন্ত পাইনি যে আদৌ নিষিদ্ধ ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কিনা। কোনো চিঠি তারা কোনোদিন কোনো কিছু দেয় নাই, বা তারা বলে নাই যে ওর বিচারের ব্যবস্থা আমরা করব, যে ওকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইতে হবে। কিন্তু আমাদের এখন বহিষ্কারও করা হচ্ছে এবং বিচারের কাঠগড়ায় থাকতে হয়। আমরা তো রাষ্ট্র না। যখন হলো কি বিচার ব্যবস্থার মধ্যে নমনীয়তা থাকে তখন প্রশ্রয় পায়, যে দেখতেছে যে আমি তো টাকা দিয়ে ম্যানেজ করতে পারি, আমি আমার ফোন কলে ম্যানেজ করতে পারি। যখন এই ম্যানেজ করাটা দূর হয়ে যাবে যে আমি ম্যানেজ করতে পারবো না, তখন দেখবেন অপরাধ প্রবৃত্তি এমনি কমে যাবে। ছোট্টবেলায় এই ম্যানেজার অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও আছে না, ওই ম্যানেজটা তো আমাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ওনার বক্তব্য আপনি বিবিসি বাংলা, ওনার বক্তব্য তো আপনারা ধারণ করেন না পুরোটা। না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আমরা আমাদের মধ্যে তো একটা বড় অংশ আগের যে রাজনীতির ট্রেন্ড ছিল, ধরেন 2006-এর আগে এক ধরনের ট্রেন্ড, তারপর আওয়ামী লীগ পিরিয়ডে কি এখন মানে হচ্ছে কোনো জায়গায় মানুষজন সিকিউরিটি মনে করে যে আমি আমার নেতাকে চাঁদা দিলে আমার সিকিউরিটি হবে। এখন জনগণের প্রত্যেককে শিক্ষিত করতে হবে। আমি একটা হসপিটালে যখন যাই কেউ, সে তখন ওইখানে চিকিৎসা পাইতে পারে তার 1 মাস লেগে যায়। আমি আমার সেক্টরে একটা উদাহরণ দিলাম, যে সে জানে না কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাইতে হবে, তার মধ্যে দালালের খপ্পরে পড়ে তার সর্বস্ব ক্ষয়ে ফেলে, আর সে পরে চিকিৎসা পর্যন্ত যাইতেই পারে না। তো আমাদের এই সিস্টেমটায় আমরা যদি প্রত্যেকটা জায়গায় একটা করে রিপোর্টিং অথরিটি, পুলিশ একটা আতঙ্কের জায়গা হয়ে থাকে এখন সাধারণ জনগণের মধ্যে, যে আমি যাব কোন না বিপদে পড়ি। তো এই ধরনের সাইকোলজি থেকে আমাদের বের হওয়াটা জরুরি, এবং সবার একটা বেসিক টিচিং দরকার সব সেক্টরেই। এটা হোক আপনার এই যে পুলিশের ক্ষেত্রে আইন ব্যবস্থা, পুলিশ হবে বন্ধু। এখনো মানুষের একটা সাধারণ মানুষকে আপনি বলেন পুলিশের কাছে যে তুমি অভিযোগ করে আসো, তার মনের ভিতর ভয় থাকবে কোন বিপদে না পড়ি। এখনো এই ধরনের সাইকোলজি আছে। ওই মেন্টাল ট্রমা যেটা লীগ, ফ্যাসিস্ট লীগ গত 16 বছরে দিয়েছে, ওটা থেকে আমাদের বের হইতে সময় লাগতেছে। এটা একটা অন্যতম কারণ যে আমরা ওই চক্কর থেকে আর বের হতে পারতেছি না আমরা। জি, ধন্যবাদ। রকম ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। একটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে 2012 সালের ডিএনএ পরীক্ষার মধ্যেই ঘুরপাক খাচ্ছে সাগররুনি হত্যা রহস্য। এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি, শতাধিকবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ। দুঃখজনক আসলে। আপনি খেয়াল করেছেন, আমি এটার সাথে একটু যোগ করতে চাই, এরকম অজস্র মামলা
আদালতের বারান্দায়। আমরা দেখেছি বিগত আমলে রাজনৈতিক মামলাগুলোই শুনতে শুনতে মধ্যরাত হয়ে যেত বিচারকদের। এই সব মামলা তারা শোনবার সুযোগই পেতেন না। বাস্তবতা নিয়ে একটু আলোচনা। না, কথা হচ্ছে যে প্রায়োরিটি তো থাকতে হয় সব কিছুর। এই যে মামলাগুলো আছে, মামলাগুলোর ভিতরে মনে করেন কলা চুরির মামলা আগে আসবে না একটা মানুষ খুনের মামলা আগে আসবে। তো এইভাবে প্রায়োরিটি সেটিং যদি না হয় এবং এগুলো যদি কেউ ম্যানিপুলেট করতে পারে, ওই যে সে যেটা বললো টাকা দিয়ে যদি ম্যানিপুলেট করতে পারে, তখন তো আর নর্মাল প্রসেস কাজ করে না। নর্মাল পদ্ধতি বা সিস্টেম যেভাবে কাজ করার কথা, সিস্টেম ইজ লস্ট। তো সেই জন্য ওখানে এই ধরনের ঘটনা ঘটবে। সাগররুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আমাদের দেশে ঘটার পরও এটা ধামাচাপা দিয়ে রাখছে। কারণ আমরা জানি এটার সাথে আজকাল কি বের হয়ে গেছে এগুলা কিছুটা, যে কারা কারা এর সাথে জড়িত ছিল। বড় হোমরাজ চোপড়ারা জড়িত ছিল এবং আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা জড়িত ছিল। এবং আমরা দুঃখজনক, এবং শেখ হাসিনার বোনের নামও আলোচনায় এসেছে নানান সময়। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টারের নাম শুনছি তো। আপনি এই যে মনে করেন সামিট গ্রুপের নাম শুনছি, তারা ওই যে আমাদের বাণিজ্য মন্ত্রী না কে ছিল, কর্নেল ফারুক, তার ভাই। কিন্তু দুঃখজনক, জুলাই বিপ্লবের পরও একটা যেখানে লোকজন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে এখনো আমরা দেখি যে ভারতীয় নেগেটিভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ভারতের দালাল যারা, এজেন্ট যারা, তারা এখনও আস্তে আস্তে গর্ত থেকে বের হয়ে বুকের বোতাম খুলে তাদের মন্তব্য দিচ্ছে। এই সাগররুনির ইয়ে নিয়ে একটা এই দেশের লিডিং পত্রিকা, তারা এইটাকে নিয়ে ম্যানিপুলেট করছে এবং ওইটার সম্পাদক গিয়ে মন্তব্য করছে যে এদের এটা একটু ইয়েভাবে দেখা যেতে পারে, সাগররুনির কেসটা, যে ওই কয়েকজনকে ধরছে না, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সে যেটা বললো, এইভাবে যদি আপনি ম্যানিপুলেট করেন তাহলে তো আইন তো কাজ করতে পারবে না। এবং এখানে আমি বলবো যে আমাদের জুডিশিয়ারি তো পুরো কারাপ্ট হয়ে গেছে। শেখ হাসিনার সময় জুডিশিয়ারি টোটালি কারাপ্ট হয়ে গেছে। কারাপ্ট হয়ে যাওয়াতে ইটস নট ওয়ার্কিং। ওখানে আইন তো নাই দেশে। এই যে মবক্রেসি কেন হয়? যখন মানুষ দেখে না প্রত্যাশিত বিচার হচ্ছে না, আইনের শাসন হচ্ছে না, তখন মানুষ তার চাপা কান্না আউটবাস্ট হয় ওভাবে। মানে মানুষ আইন হাতে তুলে নেয়। আপনি মনে করেন এই যে, এবং ওই যে একটু আগে বললাম ঘৃণা, আদালতে নেওয়ার সময় কিছু এই প্রিভিয়াস রেজিমের লোকজনের উপরে, নেতাকর্মী, তারপরে জাজ ছিল, তাদের উপরে ছুঁড়ে মারছে না, জুতা ছুঁড়ে মারছে, ডিম ছুঁড়ে মারছে, মারার চেষ্টা করছে। তো এগুলো হচ্ছে মানুষের মানে অসহ্যকর চাপা ঘৃণার কারণে। তো এখন আপনি যেটা বললেন যে এই সাগররুনির বিচার তারা তো করেই নাই, এটা একটু ডিপ ফ্রিজে রাখছিল। এখন এই নতুন বাংলাদেশ হওয়ার পরেও এইটা কেন গতি এখনো হচ্ছে না? এখন অথচ মানে অনেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই কিন্তু এই বিচারটি নিয়ে সোচ্চার ছিলেন আগে কথা বলতে দেখি। তাই তো বলতেছি। তো সাগররুনি বলেন, তারপরে শাপলা চত্বরে হেফাজতের বলেন, বিডিআর কিলিং বলেন, এই ধরনের চাঞ্চল্যকর এবং দেশের মানুষের হৃদয় কাঁপানো হত্যাকাণ্ডগুলোর কোনো বিচার তো এখনো হয় নাই এবং সব কচ্ছপ গতিতে চলতেছে। তো এইটা তো আমি বুঝলাম না। ডক্টর আউয়াল, 2015 সালের একটি খবর, বিরোধী জোটকে নির্বাচন থেকে দূরে রাখতেই স্থানীয় সরকারের নির্বাচন এবং সেই নির্বাচনও দলীয় প্রতীকে অনুমোদন করা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনকে রাজনৈতিকভাবে, দলীয়ভাবে করার অর্থটা কী ছিল আসলে? আমরা এই রিপোর্টে দেখলাম যে আসলে দলীয় প্রতীকে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষ রাজনীতির মধ্যে ঢুকে যায় এবং রাজনৈতিক যে বিভাজন, সেই বিভাজনের মধ্যে পুরো সমাজগুলো ভেঙে গিয়েছিল, যার একটি বাজে প্রভাব কিন্তু এখন আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আপনার মতামত কি? আপনি কিভাবে মূল্যায়ন করেন এই যে? হাসিনা চেয়েছিল পুরো দেশটাকে আওয়ামীকরণ করার জন্য বা তার লিগেসিটা রাখার জন্য সে যেভাবে দরকার ওইভাবে করত। এবং তার আশপাশে আমি খালি ছোট্ট একটা উদাহরণ দিই, এই অসমাপ্ত আত্মজীবনী পড়ে যে এত বিসিএস ক্যাডার বের হইলো, এখন জানা গেল এটা একটা তামিল সিনেমার গল্প। এটা জাভেদ পাটোয়ারি যারা এটা লিখছিল এবং 123 জনের গভর্নমেন্টের অফিসার এরা অ্যাপয়েন্টেড ছিল এই কাজের জন্য। তো একটা মানুষ কতখানি সাইকোলজিক্যালি যে সে জানে তার পিতার
এই ভিতরটা অন্তঃসার শূন্য। সে ৭১-এর আগে শেখ মুজিব আর ৭১-এর ২৫শে মার্চের পরে শেখ মুজিব, এটা আপনি মিলাইতে পারবেন না যে একটা দেশ বিক্রি করে হইলেও তার পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়া লাগবে, এই ধরনের ব্যক্তিত্ব ছিলেন উনি। এবং টোটাল মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা না থাকার কারণে উনি মনে করেছিলেন, হাসিনা মনে করেছিলেন যে এইভাবে আমি আমার মানে পিতাকে নবীর পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর অবশ্য এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে এরকম একটা মেয়ে থাকলে আর কারো কপাল পড়ানোর জন্য আর কারোর দরকার হয় না। বেসিক্যালি শেখ মুজিবের ছিলেন মানে ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনা থেকে তো কম সময় পেয়েছিলেন, অল্প সময়ের মধ্যে ফ্যাসিজমকে এস্টাবলিশ করার চেষ্টা করেন বাকশালের মাধ্যমে। কিন্তু হাসিনা পুরো পিরিয়ডটা পাওয়ার কারণে আমরা দেখেছি যে ওইটা যদি ট্রেলার হয় এটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই সিনেমার অংশই ছিল যে সবাইকে আমরা যেমন ওষুধ খাওয়াই না, এরকম বড়ি হিসাবে গিলে দেওয়া শেখ মুজিবের বড়ি আর শেখ হাসিনার বড়ি, এইভাবে গিলে দেওয়ার চেষ্টার অংশই ছিল এই প্রত্যেকটা জায়গায় দলীয়করণ। আপনার স্থানীয় সরকারে মানে মানে যে ইয়েতে জনপ্রিয় তার বের হওয়ার কোনো সুযোগ নাই। যদি সে দলীয় এই ব্যানারে না আসে তাহলে আলাদা করে জনপ্রিয় হইলেও তার কিন্তু জয়ী হওয়ার বিজয়ী হওয়ার সুযোগ নাই। বিরোধী রাজনৈতিক দল মানে হচ্ছে মামলা এবং কারাগার। আর কে রিস্ক নেবে? ধানের শীষের প্রতীকে কেউ দাঁড়াইলো, তার অন্য প্রতীকে কেউ দাঁড়ানোর তো সুযোগ ছিল না। মানে বেসিক্যালি হয়েছে কি, তখন তো মূল প্রতিপক্ষ যারা, ইভেন এখন যারা জামাত ইসলামী তারাও তো ধানের শীষে ইলেকশন করছে, 18 সালে ইলেকশন করছে। তো বেসিক্যালি ওই ব্যানারটা ওইটা থাকলেই তো ট্যাগ লাগাইলে। ইভেন এমনও হয়েছে আমরা এখন যে কাজ করি বিভিন্ন রুট লেভেলে, এখন তো বিভিন্ন ঘটনা জানা যাচ্ছে। আমাদের এক বিএমপি নেতার মেয়েকে জোর করে ছাত্রলীগ বিয়ে করেছে, ওই সময় কিছুই করতে পারে নাই, পুরা ফ্যামিলি বিভৎস চিত্র। বাবা ইয়েতে ঘুমায়, মাঠের মধ্যে ঘুমায়, মা তার বাবার বাড়ি চলে গেছে, আর মেয়েকে বাধ্য হয়ে ছাত্রলীগের ছেলে উঠায় নিয়ে বিয়ে করে ফেলছে। মানে এই যে বিভীষিকাময় দৃশ্য, এগুলোর আপনি প্রতিদান কিভাবে দিবেন? এই জায়গায় তো কোনো প্রতিদান হইতে পারে না। যে এই যে ঘরে ঘরে এরকম রুট লেভেলগুলো আরো খারাপ। ঢাকায় তো তাও কিছুটা মানুষ সচেতন হওয়ার কারণে অপরাধের পরিমাণ যতটুকু হয়, যেমন সাগররুনি পর্যন্ত হাই লেভেল হাইট তোলা অকারেন্সগুলো হয়, কিন্তু ছোট ছোট জায়গায় যে ঘটনাগুলো হয় এগুলোর কিন্তু প্রতিদান রাষ্ট্র দিতে পারবে না। সাগররুনির ছেলে, তার কাছে কি জবাব দিবে রাষ্ট্র? আজও পর্যন্ত মেঘের কাছে আমাদের তো জবাব নাই। আজকে মেঘ বড় হয়ে যাচ্ছে, সেখানে আমরা রাষ্ট্রই তো তাকে জবাব দিতে পারতেছি না যে তার বাবা মা দেশপ্রেমিক ছিল। দেশপ্রেমিক হওয়ার কারণে এই আবরার ফাহাদের মতো এই সাগররুনিরও ঘটনা যখন বের হবে তখন জানতে পারবে যে তাদের কাছে এমন অনেক তথ্য ছিল যেটাতে এই লিগেসির পতন হয়ে যেত, ফ্যাসিবাদের পতন হয়ে যেত, শেখ হাসিনার পতন হয়ে যেত। এই কারণেই সাগররুনিকে তারা ফ্যাক্টর মনে করেছে এবং মনে করেছে সাগররুনি যদি এই রিপোর্টগুলো করে ফেলে, প্রকাশ করে ফেলে, তাহলে তারা টিকতে পারবে না। আপনি দেখেন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যে ডকুমেন্টারি করলো, তারা কিন্তু সেটার জন্য লবিস্ট নিয়োগ করেছিল এটা যাতে পরবর্তীতে আর না হয়। আরও রিপোর্ট ছিল কিন্তু আল জাজিরার কাছে। পরবর্তীতে দেখলাম যে কি ধরনের পারভার্ট হলে অল দ্য শেখ হাসিনাস ম্যান দিয়ে সবাই ট্যাগ দিয়ে দিতেছিল। মানে রাষ্ট্রের মেধা যদি এভাবে বিক্রি হয়ে যায়, পক্ষপাত দুষ্ট হয়ে যায়, নষ্টদের দখলে চলে যায়, তাহলে এই রাষ্ট্রতে তো পচন ধরবে। এই পচনেরই বহিঃপ্রকাশ ছিল তো 24-এর গণ অভ্যুত্থান আমাদের। রকন ভাই, পচে যাওয়া এই রাষ্ট্রকে ঘুরে দাঁড় করানোর জন্য আমাদেরই দাঁড় করাতে হবে। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে করণীয় কি? আসলে বাজার দর নিয়ন্ত্রণ, জনগণ কি চায় আসলে একেবারে নিত্যদিনের ভোগান্তি। ইয়েস, এটা হচ্ছে নিত্যদিনের ভোগান্তি। মানুষ সব মানুষ তো আর সেই অঢেল সম্পদে চায় না। তারা জাস্ট শান্তিতে 3 বেলা বা 2 বেলা খেয়ে শান্তিতে ঘুমাতে চায় একটা ছাউনির নিচে। তো এখন যদি ওই বাজারে গিয়ে সে তার মন মতো বাজার করতে না পারে বা দামের জন্য তার প্রত্যাশিত বাজার করতে না পারে, খেতে না পারে, এটা আসলে খুবই দুঃখজনক। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন পুলিশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘটনা ঘটে কেমনে? আজকে এতদিন 1 বছর পরও পুলিশ বলতেছে পুলিশ রেডি না, ওরা বেতন নিচ্ছে না, কাজ করতে না পারলে চলে যাও, বাড়িতে চলে যাও, নতুন রিক্রুট করুক। আমাদের বাংলাদেশে হাজার হাজার তরুণ আছে পুলিশে জয়েন করার জন্য, লাখ লাখ বেকার আছে, লাখ লাখ বেকার আছে। তো এই ধরনের কোনো কথা হয় না। আর আর্মিকে এই যে মাসের পর মাস নিয়ে যে মাঠে ফেলে রাখছে, এটা আর্মির কাজ নয়, এটা আর্মির জন্য ক্ষতি হচ্ছে, এটা বুঝতে হবে। আর্মি আমাদের জাতীয় সম্পদ, আর্মিকে বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করতে হবে আমাদের সকলকে। তো পুলিশকে সক্রিয় করতে হবে, দরকার হলে এটার জনবল বৃদ্ধি করতে হবে, নতুন রিক্রুটমেন্ট করতে হবে এবং মোটিভেশন করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর আউয়াল। আপনার কাছ থেকে শেষ করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইন্টারভিউ দিয়ে, একটি জায়গা দিয়ে, যে তিনি বলেছেন যে এনাফ হয়েছে, আমরা এবার ঐক্যবদ্ধ সমাজ চাই, আমরা সবাই
একসাথে এগোতে চাই, একটা সমাজ বানাতে চাই, আসলে কি সম্ভব? এই বাস্তবতা আছে আমাদের? ছোট্ট করে 1 মিনিটে বলবো। অবশ্যই সম্ভব, যদি রাজনৈতিক উদারতা সবাই দেখায়। প্রত্যেকে তার অতীত, মানে হচ্ছে কি, এখন আপনি ধরেন ফ্যাসিস্ট লীগের দ্বারা কেউ আক্রান্ত হয়েছে, আমাকে মেরেছে, এখন যদি আমি তাকে মারতে চাই, তাকে আবার রিভেঞ্জটা নিতে চাই, এই রিভেঞ্জটা আমাদের ওই জায়গায় নমনীয় হওয়া লাগবে, ক্ষমা প্রদর্শন করা একটা সার্টেন লেভেলের। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধ করেছে, ক্ষমা পেতে হলে তো দায় স্বীকার করতে হবে, তার সরি বলতে হবে। কিন্তু তার যে নেত্রী, সে সর্বোচ্চ পারভার্টেড, তাকে তো বাংলাদেশের মানুষ ক্ষমার বদলে আরো দিনকে দিন ক্ষোভ বাড়তেছে, এবং তার কারণে ভারত বিরোধী যে ক্ষোভ, এটা কিন্তু জনমনে ব্যাপক আকারে প্রকাশ পাচ্ছে। ভারতীয় পণ্য ঈদে কিন্তু বিক্রি কমে গেছে। আপনি দেখবেন যে এখন ওদের কলকাতা নিউ মার্কেট খাখা করতেছে, রোগী নাই। মানে বেসিক্যালি হয়ে গেছে ভারত বিরোধী যে অবস্থানটা, এটা কিন্তু জনগণের ভাষা, এটা কিন্তু বিএনপির অবস্থান না। জনগণ চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে তারা আদরে আপ্যায়ন করে যে রাখতেছে, এই কারণে কিন্তু ভারতের প্রতি এত ক্ষোভ। তো হাসিনা যেদিন সরি বলবে, দেশের কাছে ক্ষমা প্রার্থনা করবে, নিজেকে সারেন্ডার করবে, সেদিন হয়তো বা চিন্তা করবে, কারণ তাদের দলেও তো 2-1টা ভালো লোক থাকতে পারে, তারাও কিন্তু ভিক্টিমাইজড হবে ডিউ টু হাসিনার কারণে, শেখ হাসিনার কারণে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। কারণ আমরা হইলো কি, কেউ ভিকটিম, আমি যদি তাকে এখন জেল খাটাই, তাকে জোর করে ফোর্সফুলি তাকে আমি মারি, এই জিনিস কখনো আমরা অ্যালাউ করব না। আমাদের রাজনৈতিকভাবে আমাদের নেতা তারেক রহমান অ্যালাউ করেন না। আর উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের নীতি যেটা, যে এটা যেমন ইউএসএতে মেড আমেরিকা ফার্স্ট বা ওইরকম বিষয়টা যখন চলে আসে, তো আমরা আমাদের নীতি হবে বাংলাদেশকে কিভাবে আফোল্ড করা যায়, অন্য দেশের উপর ভর করে না, নিজেরা স্বাবলম্বী হয়ে নিজের ডিগনিটি ঠিক রেখে যখন কেউ প্রাউড ফিল করবে আই এম বাংলাদেশি, সেই স্বপ্নই আমরা দেখতে চাই। সেই স্বপ্নই দেখান আমাদের নেতা জনাব তারেক রহমান, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ ডক্টর আউয়াল আপনাকে, ধন্যবাদ ব্রিগেডিয়ার রোকন ভাই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।